ক্লাস শুরু করি। গতকালকে আমরা এই স্লাইড পর্যন্ত পড়েছিলাম। আমাদের মূল কথা ছিল গতকালকে অস্টেনাইটিক স্টেইনলেস স্টিলে ইন্টারগ্রানুলার করেশন হয় তার মূল যে কারণ সেটা হচ্ছে Cr23C6 এটা ফর্ম করে। এটা ফর্ম করার কারণে যেটা হয়, ক্রোমিয়াম ডিপ্লেটেড জোন তৈরি হয়। একটা জোন ইন্টারগ্রানুলার বাউন্ডারি বরাবর ক্রোমিয়ামের পার্সেন্টেজ কমে গেলে ওই জায়গাটা অ্যানোড হিসেবে কাজ করে এবং ওই জায়গাটার এরিয়া অনেক কম, যে কারণে ক্যাথোড এরিয়া ডিভাইড বাই অ্যানোড এরিয়া অনেক বেড়ে যায়, which is unfavorable। এটা হচ্ছে আনফেভারেবল। যে কারণে গ্রেইন বাউন্ডারি বরাবর করেশন হয়। মূল যে কারণ ছিল এটা ফর্মেশন। তখন আমরা মেথডস টু মিনিমাইজ ইন্টারগ্রানুলার করেশন করলাম। তিনটা মেথডস করেছিল। একটা মেথডে ছিল সলিউশন ট্রিটমেন্ট, 2 নম্বর মেথডে ছিল কলাম্বিয়াম আর টিটেনিয়াম অ্যাড করা। কলাম্বিয়াম আর টিটেনিয়াম অ্যাড করলে কি হয়? কলাম্বিয়াম অ্যাড করলে কলাম্বিয়াম কার্বাইড তৈরি হয়, CbxCy তৈরি হয়। আলটিমেটলি এটা তৈরি হওয়া মানে হচ্ছে এই ফ্রি কার্বন আর থাকছে না, কার্বন পার্সেন্টেজ কমে যাচ্ছে। পার্সেন্টেজ কার্বন কমে যাওয়া মানে আর ক্রোমিয়াম কার্বাইড হতে পারছে না। ক্রোমিয়াম কার্বাইড হতে না পারা মানে পার্সেন্টেজ ক্রোমিয়াম কোথাও কমবে না। 2 নম্বর আর 3 নম্বর হচ্ছে কোরিলেটেড। 3 নম্বর বলা হচ্ছে পার্সেন্টেজ কার্বন কমিয়ে দেওয়া। আসলে 2 নম্বরেই পার্সেন্টেজ কার্বন কমিয়ে দেওয়া হয় অন্যভাবে, কলাম্বিয়াম অ্যাড করে। এই ছিল হচ্ছে আমাদের গতকাল লেকচারের সারমর্ম। আজকে আমরা দেখব অন্য জিনিস, যেটাকে নাইফ লাইন অ্যাটাক বলে, যেটা হয়েছে এই 2 নম্বর একটা স্টিলের 2 নম্বর মেথডটা দেওয়া হয়েছিল, দিয়ে ইন্টারগ্রানুলার করেশনটাকে কমানো হয়েছিল, কিন্তু তারপরেও দেখা গিয়েছিল যে ম্যাটেরিয়ালটা ফেল করে গেছে। সেটা কেন হলো সেটা আমরা আজকে দেখব। সো এটাকে বলা হচ্ছে নাইফ লাইন অ্যাটাক। নাইফ মানে ছুরি, চাকু মানে ওইটা, এই করেশনটা দেখতে এরকম যেন চাকু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে, তাই এটার নামকরণ হচ্ছে নাইফ লাইন অ্যাটাক। এবং এটা বলা হচ্ছে কোন স্টিলে হয়েছে? স্টেবিলাইজড অস্টেনাইট স্টেনলেস স্টিল। হোয়াট ইজ স্টেবিলাইজড অস্টেনাইজড স্টেনলেস স্টিল? মানে যে স্টিলে কলাম্বিয়াম যোগ করা হয়েছে এটাকে বলা হচ্ছে স্টেবিলাইজড অস্টেনাইট স্টেনলেস স্টিল। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। আমার অস্টেনাইট স্টেনলেস স্টিল হচ্ছে আমরা 304 বলি, 304। এটা আর একটা নাম হচ্ছে 18. এটাকে কি করা হলো? 2 নম্বর ট্রিটমেন্ট দেওয়া হলো। 2 নম্বর ট্রিটমেন্ট মানে হচ্ছে কলাম্বিয়াম অ্যাড করা হলো, কলাম্বিয়াম অ্যাড করা হয়, সিবি। তখন এটার নামকরণ হয়ে যায় হচ্ছে 347। এবং এইটাকে বলা হয় স্টেবিলাইজড অস্টেনাইটিক স্টেনলেস স্টিল। তাহলে আমি কলাম্বিয়াম অ্যাড করেছি মানে হচ্ছে আমার ক্রোমিয়াম কার্বাইড আর হবে না, কলাম্বিয়াম কার্বাইড হয়ে গেছে। তাহলে কলাম্বিয়াম কার্বাইড হয়ে গেছে, ক্রোমিয়াম কার্বাইড হবে না, তাহলে ক্রোমিয়াম কমবে না কোথাও, তাহলে ইন্টারগ্রানুলার করেশন হবে না। এই গতকাল পর্যন্ত আমরা এটা শিখেছি। ইভেন দেন এই স্টিল 347 যেখানে কলাম্বিয়াম দেওয়া হয়েছে, দ্যাট ইজ 2 নম্বর ট্রিটমেন্ট করা হয়েছে, সেটা অ্যাটাক হয়ে গেল। কোথা দিয়ে?
ওই ইন্টারগ্রানুলার বরাবর আন্ডার সার্টেন কন্ডিশন, একটা কন্ডিশনে, তাহলে আমরা এখন কি বলবো? তার মানে আমরা গতদিন 2 নম্বরে যেটা শিখেছি ওটা ভুল শিখেছি, হয় না আসলে, আপাতত তাই দাঁড়াচ্ছে। বিকজ অফ, এটা কেন হলো বলা হচ্ছে বিকজ অফ ক্রোমিয়াম কার্বাইড প্রিসিপিটেশন। দেখো সব ভুল কথা। গতকালকে শিখেছি কলম্বিয়াম অ্যাড করলে কলম্বিয়াম কার্বাইড হবে আর ক্রোমিয়াম কার্বাইড হবে না। আজকে আবার বলছি যে কলম্বিয়াম অ্যাড করা সত্ত্বেও সেটার ইন্টারগ্রানুলার কার্বন হয়েছে, কারণ কারণ ক্রোমিয়াম কার্বাইড প্রিসিপিটেশন হয়েছে। কোনটাই হওয়ার কথা ছিল না, তা হয়েছে। তার মানে এটা হতে গেলে তাহলে কলম্বিয়াম ডেফিনেটলি ফেল করেছে কার্বাইড ফর্ম করতে। অথচ আমরা গতকালকে বলেছি কলম্বিয়াম টু কার্বন অ্যাফিনিটি স্ট্রং, মোর স্ট্রং হয়েছে, ঠিক আছে, স্ট্রং ছিল, কিন্তু সেটা ফেল করে গেছে, কার্বনের সাথে কম্বাইন করতে পারিনি। আমরা ব্যাকে যাচ্ছি। আমি বোধহয় তোমাদেরকে বলেছিলাম মেটালার্জির রিসার্চ গুলো হয় আগে ঘটনা ঘটে, তারপরে কেন ঘটলো সেটা ব্যাখ্যা বের করা হয়। কিন্তু কম্পিউটার সায়েন্সের সেগুলো হচ্ছে কি যে আগে সায়েন্টিস্ট বা একজন ইঞ্জিনিয়ার সে কি করে, একটা প্ল্যান তৈরি করে, তারপর সেই প্ল্যানটাকে রূপ দেয়, রিয়েলিটিতে নিয়ে আসে। আর এখানে আগে রিয়েলিটিতে ঘটে, তারপর কেন ঘটলো সেটা বের করা হয়। তাহলে এবার আমরা ব্যাকে যাচ্ছি। তাহলে এটা ঘটলো মানে হচ্ছে, তাহলে আমরা বলবো যে ক্রোমিয়াম কার্বাইড প্রিসিপিটেশন হয়েছে, তার মানে আমরা বলবো কলম্বিয়াম ফেল করেছে ক্রোমিয়াম কার্বনের সাথে কলম্বিয়াম কার্বাইড ফর্ম করতে। এটা কোথায় ঘটেছিল? এক জায়গায় ঘটেছিল। সেই জায়গাটা কি? সেই জায়গার ইতিহাসটা বলা হচ্ছে, সেই জায়গার ইতিহাসটা এখন বলা হচ্ছে যে কোন একটা কোম্পানি তারা তাদের ফ্যাক্টরিতে তোমার করবে কেমিক্যাল রিয়েজেন্ট রাখার জন্য, এবং অ্যাসিডিক নেচারের কেমিক্যাল রিয়েজেন্ট। কারণ অ্যাসিডিক নেচারের কেমিক্যাল রিয়েজেন্ট যেখানে রাখতে হবে সেটা মানে স্ট্রংলি করোসিভ রেজিস্ট্যান্স হতে হবে। তখন তারা করলো কি, যেহেতু আমরা ইন্টারগ্রানুলার করেশন সম্পর্কে শিখে ফেলেছি, সো তারা একটা ড্রাম না, একটা থিন শীটের একটা প্লেট নিল, এরকম একটা থিন শীটের একটা প্লেট, থিন শীট একটা ড্রাম করবে। তার মনে করো এই থিন শীটটা হচ্ছে এই প্রান্তটা হচ্ছে এ, এই প্রান্তটা হচ্ছে এ, এই প্রান্তটা হচ্ছে বি। এইবার এটা দিয়ে একটা ড্রাম তৈরি করলো। একটা ড্রাম তৈরি করা মানে ওইটার ক্রস সেকশন কি হলো, সিলিন্ড্রিক্যাল একটা ক্রস সেকশন হয়ে গেল। সো এই হচ্ছে সেই ড্রামটা। তার মানে কি করলো, এ আর বি প্রান্ত কাছাকাছি আনলো, ঘোরায় কাছাকাছি এনে তারা ওই বরাবর ওয়েল্ডিং করলো। আমি ধরলাম এই সেই পুরো ড্রামটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা সিলিন্ড্রিক্যাল ড্রাম, কিন্তু শুরুতে এরকম একটা থিন শীট ছিল, সেটাকে 347 স্টিলের, মানে কলম্বিয়াম দেয়া। তারা ডেফিনেটলি জানে এটা কোনো ইন্টারগ্রানুলার করেশন হবে না। তারপরে তারা কি করলো, এটা সেই এ প্রান্ত আর এটা সেই বি প্রান্ত কাছাকাছি আনলো, এনে এই বরাবর ওয়েল্ডিং করলো, এই বরাবর ওয়েল্ডিং করলো। সো ওয়েল্ডিং লাইনটা মনে করো এই। তারা কি করলো, a thin section of type 347, মানে 88 plus Columbia drum shows severe intergranular attack. কিন্তু এটা তারা নিশ্চিত যে এটা যেহেতু কলাম্বিয়াম দেওয়া আছে, তাহলে এটা ইন্টারগ্রানুলার কার্বন হবে না। তারা এই বরাবর ওয়েল্ডিং করে এর ভিতরে অ্যাসিড রাখলো। এরপরে তারা যেটা দেখতে পেলো যে এই যে লাইন, যেখানে ওয়েল্ডিং লাইন, এই যে মাঝখানেরটা এবং তার অ্যাডজাসেন্ট জোন বরাবর ক্র্যাক করে গেল। Drum shows severe intergranular crack. এটা হওয়ার কথা ছিল। Narrow band attack on both side of weld and its adjacent side. তার মানে ওয়েল্ডিং লাইন হচ্ছে এইটা, ওয়েল্ডিং লাইন হচ্ছে এই মাঝখানের এইটা ওয়েল্ডিং লাইন, মাঝখানের এইটা হচ্ছে ওয়েল্ডিং লাইন। সেই লাইন বরাবরও হলো, আর অ্যাডজাসেন্ট জোন বরাবর দূরে কোথাও হলো না, ইন্টারগ্রানুলার কার্বন হলো on both sides of weld and in adjacent side, এবং এইটাকেই পরবর্তীতে নামকরণ করা হলো
নাইফ লাইন অ্যাটাক, কারণ এর অ্যাপিয়ারেন্সটা ছিল হচ্ছে মনে হলো যেন এই জায়গাটাকে দিয়ে চাকু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে, ভেরি শার্প অ্যাটাক। আমরা ছবি দেখি, যে এই ছবিটা দেখানো হয়েছে যে ওই সেই ড্রামের ওয়েল্ডিং করা হয়েছিল এই বরাবর, এইটা ছিল সেই ওয়েল্ডিং জোন। এরকম দেখা গেল যে এই ওয়েল্ডিং বরাবর মনে হচ্ছে যেন এই যে শার্প ওয়েল্ডিং, মনে হচ্ছে যেন চাকু দিয়ে কেটে নেওয়া যাওয়া হয়েছে। তো এটা নাম করানো হয়েছে নাইফ লাইন অ্যাটাক। কোথায় ঘটলো? 347, যেখানে কলম্বিয়াম আছে সেখানে। তখন এটা তো হওয়ার কথা না। এই ফ্যাক্টরি এলা যে রিসার্চ যেভাবে হয়, যখন কোনো দুর্ঘটনা ঘটে যেখানে ঘটে তারা চলে যায় নাম করা ইউনিভার্সিটি গুলোতে, যাবে। তখন তারা আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গেল, ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্ট, যে তারা বললো যে তোমরাই তো বলো যে 347 ইন্টারনাল কর্পোরেশন হবে না, আমরাই রেখে দিয়েছি, এটা দেখো ইন্টারনাল কর্পোরেশন হয়েছে, কেন হয়েছে ব্যাখ্যা দাও। তখন ইউনিভার্সিটি এটা রিসার্চ হিসেবে নিয়ে নেয় এবং ওদের কাছে বলে ঠিক আছে আমরা এটা খুঁজে বের করবো, রিসার্চ করবো, কিন্তু ফান্ড তো লাগবে, টাকা দাও। তখন ইউনিভার্সিটির সাথে বাইরে দেশে ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রি একটা ক্লোজ লিঙ্ক থাকে সবসময়। ওরা টাকা দেয়, টাকা দিলে তখন তারা রিসার্চ করে, ওহিও স্টেট ইউনিভার্সিটি এটা ব্যাখ্যা দিচ্ছে যেটা হবে, এবং এটা লজিক্যালি হয়েছে। এবং কেন হয়েছে সেটা হচ্ছে এটা ব্যাখ্যাটা এখানে দেখো। এই ডান সাইডে এই যে ব্লক দেখানো হচ্ছে 1 2 3 1 2 3 4 চারটে রেক্ট্যাঙ্গেল দেখানো হচ্ছে। গতদিনে পুরোটা দেখানো হয়নি, এক মিনিট। হ্যাঁ বুঝলাম, ক্লাসে আছে। হ্যাঁ ক্লাস শেষ করে ফোন দিয়ে। হ্যাঁ আগের দিনে যখন ইন্টারগ্রানাল করেকশনের ব্যাখ্যা দিচ্ছিলাম তখন এরকম একটা রেক্ট্যাঙ্গেল দেখানো হয়েছিল, কিন্তু এই পুরোটা দেখানো হয়নি। সেখানে এই 1 নম্বরটা ছিল, 2 নম্বরটা ছিল যে এখানে এইটা হচ্ছে সেন্সিটিভ জোন, এবং বলা হয়েছিল যে এই জায়গায় ইন্টারগ্রানাল করেকশন হয় এই রেঞ্জে আসলে। কারণ কি হয়, ক্রোমিয়াম কার্বাইড প্রিসিপিটেট ফর্ম করে। আর তারপরে এই 3 নম্বর পর্যন্ত দেখানো হয়েছিল, বলা হয়েছিল যে এই জায়গাটায় নিয়ে যেতে হবে, তাহলে ক্রোমিয়ামটা ডিসলভ হয়ে যাবে। এটা কত ছিল মনে আছে? এনিবডি? 1950 থেকে 2050। রাইট, 1950 থেকে কত? 2050। এটা ছিল রিমিডিজম 2050, হ্যাঁ এটা ছিল রিমিডিজম। লাস্ট ক্লাসে কি ছিল? এই 1 নম্বরটা ছিল, 2 নম্বরটা ছিল, আর 3 নম্বরে এইটা বলা হয়েছিল। এই লাল কালিটা দেখানো হয়নি, ক্রোমিয়াম ডিসলভ হয়ে যায়, এবং সেই জন্য ক্রোমিয়ামকে ডিসলভ করার জন্য আমরা রিমিডি হিসেবে এখানে গিয়েছিলাম সলিউশন ট্রিটমেন্ট। তারপরে ওয়াটার পাঞ্চিং করা আছে। আজকে অ্যাডিশনাল কিছু আছে। অ্যাডিশনাল কিছু কি? 3 নম্বর ঘরে বলা হচ্ছে, 3 নম্বর ঘরে হচ্ছে ক্রোমিয়াম কার্বাইড প্রিসিপিটেট, 4 নম্বর ঘরে বলা হচ্ছে ক্রোমিয়াম ডিসলভ, কলম্বিয়াম ডিসলভ, সব ডিসলভ। ওরা ব্যাখ্যা দিচ্ছে কি, ওহিও স্টেট ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে রিসার্চ করলো, রিসার্চ করে ব্যাখ্যা দিল, সেটা হচ্ছে এটা বুঝতে পারবে। এটা কি 4 নম্বর একটা ঘর আছে যেখানে ক্রোমিয়াম ডিসলভ হয়ে যায়, কলম্বিয়াম ডিসলভ হয়ে যায়। এখন ড্রামটাকে যখন তারা ওয়েল্ডিং করেছিল, করলো, দুইটা এন্ডের কাছাকাছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওয়েল্ডিং টেম্পারেচার উঠে গেছিল এই বরাবর, এবং এটা ছিল থিন শিটের একটা ড্রাম ছিল। ওয়েল্ডিং জোনটা পুরোটা, ওয়েল্ডিং লাইনটা ছিল এইটা। ফলে কি হলো, এই জায়গা ওয়েল্ডিং করতে গেলে এই জায়গার টেম্পারেচার মেল্টিং টেম্পারেচারে নিয়ে যেতে হবে। সো মেল্টিং পয়েন্টে চলে গিয়েছিল, এটা হচ্ছে অ্যারাউন্ড 3000 ডিগ্রি ফারেনহাইট। এইটা কি ছিল? 347 ছিল। 347 মানে হচ্ছে কি, ওর ভিতরে কলম্বিয়াম কার্বাইড আছে কি নেই? আছে। রাইট।
ওর ভিতরে কলম্বিয়াম কার্বাইড আছে, ক্রোমিয়াম কার্বাইড আছে কি নেই? কলম্বিয়াম নেই, কলম্বিয়াম আছে বলে ওদের ক্রোমিয়াম কার্বাইড নেই। ঠিক আছে, তাহলে এই এখন যখন তারা ওয়েল্ডিং করলো 3000 ডিগ্রি ফারেনহাইটে নিয়ে গেল, তখন কি হচ্ছে, ওয়েল্ডিং তোমরা পড়ছো অলরেডি, এখনই পড়ছো, হিট এফেক্টেড জোন। সো পুরোটাই এফেক্টেড হয় না। ওয়েল্ডিং আমাদের নাই, 3-1 এ ওয়েল্ডিং নাই, 3-2 তে ওয়েল্ডিং। 3-2 তে ওয়েল্ডিং, জি স্যার। আচ্ছা যাও, হ্যাঁ যাও। তিনটা জোন থাকে, একটা হচ্ছে মেল্টিং জোন, একটা হচ্ছে হিট এফেক্টেড জোন, আর একটা আনএফেক্টেড জোন। আনএফেক্টেড জোনে কিছু হয় না। তাহলে এই হিট এফেক্টেড জোন প্লাস ওয়েল্ডিং জোন মিলে হচ্ছে এই জিনিস, এই জায়গাটা, পুরো এই জায়গাটা, পুরো এই জায়গাটা। এই জায়গাটার টেম্পারেচার অনেক উপরে উঠে যায়। কোথায় উঠে যায়? 3000 ডিগ্রি ফারেনহাইট উঠে যায়। এবং দেখো, আর এই জায়গা আনএফেক্টেড থাকে, মানে টেম্পারেচার ওঠে না। তো এই জায়গার টেম্পারেচার হচ্ছে রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার। এখন এইটা যদি রুম টেম্পারেচার হয়, আর এই জায়গায় যদি 3000 ডিগ্রি ফারেনহাইট হয়, 3000 ডিগ্রি ফারেনহাইট হয়, এই একটা কেস মনে করো। আর একটা কেস, এই জায়গায় রুম টেম্পারেচার, এই জায়গার টেম্পারেচার মনে করো যে 1500 ডিগ্রি ফারেনহাইট। এখন তোমাদের কমন কনসেপ্ট কি বলে, যখন এখানে টেম্পারেচার গ্রেডিয়েন্টটা 3000 আর এখানে রুম টেম্পারেচার অনেক বেশি, আর একটা সেকেন্ড কেস 1500 ডিগ্রি ফারেনহাইট আর এখানে রুম টেম্পারেচার গ্রেডিয়েন্টটা কম, ফার্স্ট কুলিংটা কোন জায়গায় হবে? 3000 রুম টেম্পারেচার না 15000 রুম টেম্পারেচার? ফার্স্ট কুলিংটা কোন জায়গায় হবে? 3000 টেম্পারেচার। রাইট, টেম্পারেচার গ্রেডিয়েন্টটা যখন যত বেশি হবে, ফার্স্ট কুলিংটা তত বেশি হবে। তা আমরা যেহেতু 3000 মানে অনেক হাই টেম্পারেচার এটা চলে যাওয়া হচ্ছে, তা ফার্স্ট কুলিং হবে। আর হাই টেম্পারেচার 3000 এ চলে গেলে কি হয় দেখো, এই ঘরটা 4 নম্বর ঘরে চলে গেছে। তার মানে কলম্বিয়াম কার্বাইড যে ছিল, সো এই যে ওয়েল্ডিং জোন যেটা বলা হচ্ছে, ওয়েল্ডিং জোনে আমার এই 4 নম্বর ঘর অনুযায়ী কলম্বিয়াম কার্বাইডটা কি হয়ে যাচ্ছে, কলম্বিয়ামটা ডিজলভ হয়ে যাচ্ছে। ডিজলভ হয়ে যাওয়া মানে হচ্ছে কলম্বিয়াম কার্বাইড ভেঙে যাচ্ছে, ভেঙে যে কলম্বিয়াম চতুর্দিকে আবার ডিজলভ হয়ে গেল। ঠিক ওই রকমই যেমন আমরা হিট সলিউশন হিট ট্রিটমেন্ট পড়েছিলাম, মনে আছে তো, যে ক্রোমিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করে, ওইটাকে আমরা কিভাবে রিমেডি করি, ওইটাকে এই জন্য নিয়ে যাই, নিয়ে গেলে কি হয়, ক্রোমিয়াম কার্বাইড ভেঙে যায়, ভেঙে যে ক্রোমিয়াম ডিজলভ হয়ে যায়, তাই না? আমরা এটা পড়েছি অলরেডি। ঠিক একইভাবে কলম্বিয়াম কার্বাইড এখানে ছিল, কিন্তু যখনই আমরা মেল্টিং টেম্পারেচার চলে গেছি, মেল্টিং টেম্পারেচার কিন্তু পুরোটা যায়নি, কোন জায়গাটুকু গেছে, ওয়েল্ডিং লাইন বরাবরটা এবং তার অ্যাডজাসেন্ট জোন বরাবর। তখন যেহেতু তারা 4 নম্বর ঘরে চলে গেছে, 4 নম্বর ঘর বলা হচ্ছে কি কলম্বিয়াম ডিজলভ হয়ে যাবে, তার মানে কলম্বিয়াম কার্বাইড ভেঙে যাবে, ভেঙে যে কলম্বিয়াম কি হচ্ছে আবার এর মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছে। সো এই জায়গাটুকু যে আমি দেখেছি হ্যাশ লাইন দিয়ে, এই জায়গাটুকু যে কলম্বিয়াম, এই শুধু এই জায়গাটুকু কলম্বিয়াম কার্বাইড আর নেই, না নিয়ে কি হলো, কলম্বিয়াম ফ্রি হয়ে গেল। আর বাকি জায়গাটুকু কি হলো, এই জায়গাটায় কলম্বিয়াম কার্বাইড থাকবে কি থাকবে না? যেটা রুম টেম্পারেচার আছে, সেখানে কলম্বিয়াম কার্বাইড থাকবে, কারণ সেটা 4 নম্বর ঘরে যায়নি, সেটা এখনো রুম টেম্পারেচারে আছে। আর যেহেতু এই হ্যাশ লাইন এই জোনটা 4 নম্বর ঘরে চলে গেছে, তার কলম্বিয়াম কার্বাইড ভেঙে যাবে, ভেঙে যে কলম্বিয়াম ফ্রি হয়ে যাবে, কলম্বিয়াম ফ্রি হয়ে গেলে কলম্বিয়াম ফ্রি হয়ে ডিস্ট্রিবিউট হবে। এখন আমরা এই ওয়েল্ডিং করে, উপর থেকে ওয়েল্ডিং করে নিচের দিকে যাচ্ছি, আর নিচের দিকে যাচ্ছি, নিচের সাইডটা টেম্পারেচার 3000 ডিগ্রি চলে আসছে, আর উপরের সাইডটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং একটু আগেই আমরা জানলাম ঠান্ডাটা হবে খুব দ্রুত, কারণ টেম্পারেচার গ্রেডিয়েন্টটা অনেক বেশি, 3000 ডিগ্রি সেলসিয়াস এই জায়গাটায়, আর তার সারাউন্ডিংস আছে রুম টেম্পারেচার, ফলে দ্রুত ঠান্ডা হবে। দ্রুত ঠান্ডা হবে, ঠান্ডা হলে কি হবে, গতকালকে সেই ওয়াটার পাঞ্চিং এর মতো, যে আমরা কি করেছিলাম, আমরা এখান থেকে এখানে গেলাম, তাহলে ক্রোমিয়াম ডিজলভ হয়ে গেল, এইবার আমি দ্রুত ঠান্ডা করলাম, দ্রুত ঠান্ডা করলে রুম টেম্পারেচারে আর সেই ক্রোমিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করতে পারবে না, ফেজ চেঞ্জ হবে না, ওই ক্রোমিয়ামটাকেই সে ধরে রাখবে। ফলে উপরেরটা কলম্বিয়াম ফ্রি হয়ে গেল। এবার যখন আমি সরে যাচ্ছি ওয়েল্ডিং যে আমার সিস্টেম আছে, ওটাকে যখন আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি, তখন উপরেরটা দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। দ্রুত ঠান্ডা হয়ে যাওয়া মানে কি, ওই জায়গাটা কি হয়ে যাচ্ছে, আর কলম্বিয়াম কার্বাইড ফর্ম করতে পারছে না, কারণ এখান দিয়ে এসে দ্রুত নিচে চলে আসছে, দ্রুত নিচে চলে আসছে। তাহলে কি হলো ব্যাপারটা,
ব্যাপারটা হলো যে হ্যাশ লাইন যে জায়গাটা আছে, এবার তোমাদের কাছে আমি কোশ্চেন করবো, হ্যাশ লাইন যে জায়গাটা আছে সেই জায়গায় কি আমি আমি পুরোটা ঠান্ডা রুম টেম্পারেচারে চলে গেছে, ওয়েল্ডিং ইজ কমপ্লিট, তাহলে হ্যাশ লাইনটা যে জায়গা যে এরিয়াটুকু আছে এই এরিয়া থেকে কলম্বিয়াম কি ফর্মে আছে? কলম্বিয়ামের যে ফর্মটা বলছি আছে ফ্রি, আমি উত্তর বলে দেই, ফ্রি ফর্ম আর কলম্বিয়াম কার্বাইড ফর্ম? ফ্রি ফর্মে আছে, ফ্রি গাইড। যারা বুঝেছো তারা ঠিক বুঝেছো। আর এই হ্যাশ লাইনের বাহিরে যেটা রুম টেম্পারেচার দেখাচ্ছি বাম সাইড বা ডান সাইড, এই জায়গায় কলম্বিয়ামটা কোন ফর্মে আছে? কার্বাইড ফর্মে আছে। আমি এখন কোথায় আছি? আমি এখন 1 নম্বর ঘরে আছি রুম টেম্পারেচারে। সো কি হলো, কলম্বিয়াম ডিজলভ হয়ে গেল যখন আমি কোথায় নিচে চলে গেলাম, 3000 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে চলে গেলাম, হিটেড টু ভেরি হাই টেম্পারেচার, উপরে চলে গেলাম and remain in solution when cooled rapidly from this temperature। এবং র্যাপিডলি আমি কুল এমনি করিনি, অটোমেটিক্যালি হয়ে গেছে, টেম্পারেচার গাড়িতে অটোমেটিক্যালি র্যাপিডলি কুলিং হয়ে গেছে। ফলে কি হচ্ছে, আমি এখন রুম টেম্পারেচার চলে এসেছি, এখন এখানে আমার ফ্রি কলম্বিয়াম আছে আর বাইরের সাইডে আমার কলম্বিয়াম কার্বাইড আছে। ঠিক আছে, এখনো কিছু হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, কারণ সমস্যা তখনই হবে যখন ক্রোমিয়াম কার্বাইড ফর্ম করবে, কিন্তু ক্রোমিয়াম কার্বাইড এখনো পর্যন্ত ফর্ম করিনি। তার মানে আমার কনসার্ন হচ্ছে যে হ্যাশ জোনটা, তার মানে হ্যাশ জোনটা তাহলে কি হচ্ছে যে 18.8 হিসেবে কাজ করছে উইথ নো কলম্বিয়াম। মানে কলম্বিয়ামটা দেওয়ার উদ্দেশ্য কি? কলম্বিয়ামটা দেওয়ার উদ্দেশ্য ছিল সিবি এক্স সিওয়াই এটা ফর্ম করা, কিন্তু হ্যাশ জোনে আমি দেখতে পাচ্ছি যে এটা ফর্ম করিনি, এটা এখন নাই, এখানে কলম্বিয়ামটা শুধু কলম্বিয়াম ফ্রি ফর্মে আছে, এই ফর্মে আছে। তার মানে কলম্বিয়াম দেওয়ার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হ্যাশ জোনে ব্যাহত হচ্ছে, তাই বলা হচ্ছে যে যেন সেটা তার ভিতরে কোনো কলম্বিয়াম নাই, 18.8 উইথ নো কলম্বিয়াম। কলম্বিয়াম কার্বাইডটা কত ডিগ্রি সেলসিয়াস ফর্ম করে? হ্যাঁ, মানে কলম্বিয়াম কার্বাইডটা যে আছে এটা কি হাই টেম্পারেচার ফর্ম করে এরকম? বুঝিনি, হাই টেম্পারেচারে ফর্ম করে মানে? মানে স্যার যেরকম এই যে দেখানো আছে কলম্বিয়াম কার্বাইড প্রিসিপিটেট এই টেম্পারেচারে, এই 1450 থেকে 2250 ডিগ্রি সেলসিয়াসে কলম্বিয়াম কার্বাইড প্রিসিপিটেট, কিন্তু তার উপরে টেম্পারেচারে গেলে সেটা আর প্রিসিপিটেট থাকবে না, ফ্রি ফর্ম হয়ে যাবে। সো যখনই আমি তো উপরে গেলাম হ্যাশ জোনে, হায়ার টেম্পারেচারে বলতে ওই এই জোনটা দেখো, আমি তো এই জোনের উপরে চলে যাচ্ছি, এই জোনের উপরে চলে গেলে কলম্বিয়াম আর কলম্বিয়াম কার্বাইড হিসেবে থাকবে না, 2250 উপরে যখনই চলে যাব কলম্বিয়াম ফ্রি হয়ে যাবে। আমি 2250 উপরে চলে গেছি 3000 কাছাকাছি, 3000 কাছাকাছি, সো কলম্বিয়াম ফ্রি ফর্ম আছে। সেই জন্য কথাটা বলা হচ্ছে যে কলম্বিয়াম আছে, কিন্তু কলম্বিয়াম যে টার্গেট নিয়ে দিয়েছি সে টার্গেটটাও ফুলফিল করতে পারলো না, তাহলে ব্যাপারটা দাঁড়ালো যেন কলম্বিয়াম নাই, 18.8 আছে। ওই কথাটাই বলা হচ্ছে যে ওই শীটটা খুব থিন শীট ছিল, যে কারণে কুলিংটা খুব র্যাপিড হয়েছে আফটার ওয়েল্ডিং। সো কলম্বিয়াম কার্বাইড কোনো পিপিটি আর থাকলো না। তারপরে কি হয়, যে কোনো ওয়েল্ডিং এর পরে যেহেতু ওয়েল্ডিং এ তোমার র্যাপিড কুলিং হয়, গতকালকের ওই কথাটাও আসছে এখানে যে সেন্সিটাইজিং টেম্পারেচারে আমরা যখন কি করলাম, গতকালকে 1 নম্বর সলিউশন ক্রোমিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করে, তারপরে ওইটাকে আমরা এই জায়গায় নিয়ে যে আমরা কি করি, সলিউশনে ট্রিটমেন্ট করি। আমি বলেছিলাম ওই স্ট্রাকচারটা ব্যবহার উপযোগী না, অন্য সমস্যা আছে। সমস্যাটা এটাই, যখন এটা র্যাপিডলি কুল করে আসলো তখন ওর ভিতরে স্ট্রেস ডেভেলপ করে, যে ওয়েল্ডিং এও স্ট্রেস ডেভেলপ করে। স্ট্রেস ডেভেলপ করলে ওইটা আর ইউজেবল থাকে না, ওইটা ইউজ করতে গেলে ওটা ভেঙে যায়। করেশন ফর্মে ঠিক আছে, করেশন হবে না, কিন্তু মেকানিক্যাল ফেলিয়ার। সেই জন্য যখনই যে কোনো কারণে স্ট্রেস ডেভেলপ করে ওইটাকে আবার হিট ট্রিটমেন্ট করতে হয়। এই যে জায়গাটা কি করা হলো, ওয়েল্ডিং করা হলো, ওয়েল্ডিং করার পরে র্যাপিড কুল হয়ে গেল, র্যাপিড কুল হয়ে যাওয়ার পরে তোমার ওই জায়গাটা স্ট্রেসড হয়ে গেল। এটা এ, এটা বি, ওয়েল্ডিং লাইন এটা, সো এই জায়গাটা খুব স্ট্রেসড হয়ে গেল। এই সাইডটা কি স্ট্রেসড অবস্থায় হলো, থাকলো?
এই সাইডটা, ডান সাইড বাম সাইড? না, না, কেন? অ্যান্সার রাইট, কিন্তু কারণ কি? ওইখানে তো কোনো মানে টেম্পারেচার উঠেনি, টেম্পারেচার কোনো উঠেনি, ওঠানামা হয়নি। ওঠা নামা হয়নি, রাইট। এই জায়গাটা টেম্পারেচার ওঠা নামা হয়েছিল, হাই টেম্পারেচার 3000 ডিগ্রি ফারেনহাইটে চলে গেছিল এবং র্যাপিড হয়েছে, ফেজ চেঞ্জ হতে পারেনি, বলে এই জায়গাটা স্ট্রেস অবস্থা আছে। স্ট্রেস থাকার কারণে ওই যে ফ্যাক্টরিতে ওখানে ইউজ করা হচ্ছিল তারাও জানে যে ওয়েল্ডিং করার পরে তার সেখানে কি করতে হবে, তোমার হিট ট্রিটমেন্ট দিতে হবে। তখন তারা হিট ট্রিটমেন্ট করলো, মেটাল হিট ট্রিটমেন্ট মানে হচ্ছে একটা হায়ার টেম্পারেচারে চলে যাওয়া, জানো তো হিট ট্রিটমেন্ট, অ্যানিলিং টেম্পারেচার, হায়ার টেম্পারেচার চলে যাওয়া, যে সেই টেম্পারেচার অনেকক্ষণ ধরে রাখবা, তারপরে স্লো কুল করা, দ্যাট ইজ দ্য হিট ট্রিটমেন্ট, স্ট্রেস রিলিভিং ট্রিটমেন্ট। তখন তারা করলো কি, এই টেম্পারেচারে হিট ট্রিটমেন্ট করলো। মেটাল হিটেড টু সেন্সিটাইজিং রেঞ্জ, এটাকে সেন্সিটাইজিং রেঞ্জ বলা হয় 950 থেকে। কেন? কারণ এই টেম্পারেচারে ক্রোমিয়াম কার্বাইড ফর্ম করে। এখন তারা ওই টেম্পারেচার হিট ট্রিটমেন্ট করে, তারা কি আসলে জেনে শুনে কোনো ভুল করলো? এনিবডি? জি স্যার, তারা তো ভুল করেছে। ইচ্ছা করেই করেছে না অইচ্ছা? স্যার ওই হ্যাঁ, আচ্ছা, যে বলছিলে সে বলো, ইচ্ছা করে করেছে না অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে? অনিচ্ছাকৃত। আচ্ছা, যে ইচ্ছাকৃত বলছো সে বলো কেন? যে তারা জানে এটা, তাই তো, যে এটা সেন্সিটাইজিং টেম্পারেচার, এটাই তোমার অ্যান্সার? বলো। ইচ্ছাকৃত যে বললে অ্যান্সার দাও। তারা পরবর্তীতে হিট ট্রিটমেন্ট করলো, হিট ট্রিটমেন্ট কোন টেম্পারেচার করলো? 950 থেকে 1450 ডিগ্রি ফারেনহাইট, তাই না? ওইটা তুমি বললে, আচ্ছা ও বলুক না, না বললে বলো স্যার পাচ্ছি না। যে ইচ্ছাকৃত বললে, একজন বললে না, কি হলো? স্যার সবাই মনে হয় অনিচ্ছাকৃত বলেছে। ও অনিচ্ছাকৃত বলেছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তারা, আচ্ছা যদি অনিচ্ছাকৃত হয় আমি বলবো ইচ্ছাকৃত, কারণ আমরা জানি এটা হচ্ছে সেই সেন্সিবল রেঞ্জ। জানি না, করতেছে স্যার, এক মিনিট, আমরা জানি এটা সেই সেন্সিবল রেঞ্জ, ওই রেঞ্জে কেন গেল? হিট ট্রিটমেন্ট আর একটু উপরে গেলেও তো হতো, আর একটু নিচে থাকলেও তো হতো। এইবারে আমার অ্যান্সার দাও, কে দিবা? আসলে অনিচ্ছাকৃত ভুলটাই করেছিল। তোমার 2250 উপরে যে ইয়া হয়ে গেছে, মানে কলম্বিয়াম ডিজলভ হয়ে গেছে, এটা তো ওরা জানতো না। ওরা তো জানে যে কলম্বিয়াম কার্বাইড অবস্থায় রয়ে গেছে। রাইট, ভেরি গুড। কে বললে? স্যার রোল 20 নির্ঝর। রোল 20, হ্যাঁ। নাম কি তোমার? নির্ঝর। ভেরি গুড, একদম 100 অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। তারা তো এগুলো জানে না। তারা কি জানে? তারা জানে কলম্বিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করে রয়েছে, ওই কার্বাইড আর কোনোদিন ইয়ে হবে না, কোনো ফ্রি হবে না, তারা এটাই জানে। অতএব আমি সেন্সিটাইজিং টেম্পারেচারে যাই আর না যাই কিচ্ছু যায় আসে না, কলম্বিয়াম কার্বাইড তো ফর্ম করে আছেই, তাই না? সবাই এগ্রি করছে তো? অ্যান্সার হচ্ছে এটাই। তাদেরকে তো আগে বলে দেওয়া হয়েছে, ওয়ান্স দ্য কলম্বিয়াম কার্বাইড ফর্মস, it will not become free. It will not become free. তারা তো জানে না। অতএব তারা সেন্সিটাইজিং, কেন উপরে টেম্পারেচারে কেন আমি যাবো? উপরে টেম্পারেচারে যত উপরে যাবো ততই তো আমার লস, হিটিং একটা কস্ট ইনভলভ হয়ে যাচ্ছে। অতএব যত লো টেম্পারেচারে আমরা স্ট্রেসটাকে রিলিভ করতে পারি ততই ভালো। সো তারা কি করলো? তারা চলে গেল এই 1450। কিন্তু এই গেলে কি হলো? এখানে কোনো সমস্যা হয়নি, কারণ এখানে কলম্বিয়াম কার্বাইড আছে, সিবিএক্স সিওয়াই আছে, কিন্তু এখানে তো নাই। এখানে কি আছে? কলম্বিয়াম আছে, সিবি আছে, কলম্বিয়াম আছে, আবার কি আছে? ক্রোমিয়ামও আছে, তাই না? সব ফ্রি ফর্মে আছে। তো যখনই আমি এই জায়গায় গেলাম, এখন কি হবে? কি হবে? ক্রোমিয়াম কার্বাইড, এখানে তো কলম্বিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করে না। এই যে চারটা ঘর অনুযায়ী এখানে কলম্বিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করে না। কলম্বিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করছে 3 নম্বর ঘরে যে, সো ক্রোমিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করলো। তো ক্রোমিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করলে কি হলো? যা ঘটা তাই হলো, ক্রোমিয়াম ডিপ্লেশন জোন তৈরি হলো, ইন্টারগ্রানাল করোশন হলো, এটসেট্রা। টু রিলিভ দ্য স্ট্রেস অনলি, তারা ওয়েল স্ট্রেসটাকে রিলিভ করার জন্য ওই জায়গায় চলে গেল, কিন্তু ক্রোমিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করে গেল।
যদি যদি তারা স্ট্রেস রিলিফ না করতো, কোশ্চেন হচ্ছে স্ট্রেস রিলিফ না করতো, দ্যাট ইজ এই জায়গায় তারা না যেত, এটা তো ওয়েল্ডিং করলো, ওয়েল্ডিং এর পরে এটা হচ্ছে স্ট্রেস রিলিভিং ট্রিটমেন্ট, এটা যদি না করতো তাহলে কি ইন্টারগ্রানাল করেশন হতো, নাইট লাইন অ্যাটাক হতো? হতো না। হতো না, হতো না। ঠিক আছে, কিন্তু স্ট্রেস ব্যবহার উপযোগী করার জন্য, হ্যাঁ, মেকানিক্যাল ফেইলিয়ার যাতে না হয় সেই জন্য তারা ওখানে গেল, কিন্তু ওখানে গেলে মেকানিক্যাল ফেইলিয়ার হবে না, কিন্তু আবার সেই পরেশন কেমিক্যাল ফেইলিয়ার হয়ে গেল। হিট ড্রামস আর নট হিটেড আফটার ওয়েল্ডিং, যদি ওয়েল্ডিং এর পর হিটিং না করা হতো, failure would not have occurred because of no carbide PPT, কোনো কার্বাইড PPT ফর্ম করতো না, হতো না। তাহলে ব্যাখ্যা দিল ওহিও স্টেট ইউনিভার্সিটি, ব্যাখ্যা দিল যে তোমরা এখানে যাওয়ার কারণে এটা অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে, ভুল থেকে শেখা হয়, ভুল হয়েছে বলে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে বলে আমরা এখন শিখবো। তাহলে এখন রিমিডিটা কি, এই ডায়াগ্রাম অনুযায়ী রিমিডিটা কি হবে, আমাকে স্ট্রেস রিলিভ করতে হবে, কোথায় যেয়ে করব বলো? 1450 এর উপরে। রাইট, 1450 থেকে এই 3 নম্বর জোনে গিয়ে করব। 3 নম্বর জোনে গিয়ে করলে কি হচ্ছে, এই কলম্বিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? মানে ওই জায়গাটায়, মানে এই সাইডে তো কোনো কোথাও কখনো চেঞ্জ হচ্ছে না, শুধু এই জোনটাতে। তাহলে কি হচ্ছে, আবার আমি স্ট্রেস রিলিভ করার জন্য 3 নম্বর জোনে যাব। 3 নম্বর জোনে গেলে 3 নম্বর জোনে গেলে এই যে বলা টিক দেওয়া হচ্ছে, কলম্বিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করবে। এইবার যদি কলম্বিয়াম কার্বাইড একবার পিপিটি ফর্ম করে, ওর নিচে কিন্তু আবার ক্রোমিয়াম কার্বাইড পিপিটি আছে। এখন আমার এখন এখানে আমি ধরে রাখবো অনেকক্ষণ, কি করব, তার মানে এই যে আমি হিট ট্রিটমেন্ট করবো, এখান থেকে এইটা হচ্ছে 1450 আর 2250, মাঝামাঝি একটা জায়গায় যাব, ধরো এখানে 1850 যাব, 1850 ডিগ্রি ফারেনহাইটে, এবং ধরে রাখবো। ধরে রাখার উদ্দেশ্য হচ্ছে তাকে টাইম দেওয়া, যে তুমি কলম্বিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করার জন্য তোমার যে সময় লাগবে তুমি সময় নিয়ে নাও। সো এই জায়গায় ফর্ম করে গেল, এই জায়গায় ফর্ম করে গেল, করে গেলে এখন আমি কুলিংটা, এটা হচ্ছে কি স্লো কুলিং, আর এটা হচ্ছে কি কুলিং বলতো? এদিকে টাইম, এটাকে যদি এক্সিস দেওয়া হয়, এদিকে হচ্ছে টাইম, আর উপরের দিকে হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার টাইম। সো এইটা হচ্ছে স্লো কুলিং। এটা কি কুলিং বলতে পারো? কম টাইমে রুম টেম্পারেচারে চলে আসছে, তাই না? র্যাপিড কুলিং বা ফাস্ট কুলিং, তাই তো? আমি যখন এই জায়গায় চলে গেলাম, এখন আমি ফাস্ট কুলিং করি না স্লো কুলিং করি, ডাজ ইট ম্যাটার ইন টার্মস অফ করেশন? দেখো, আমি যখন এখান দিয়ে যাব, আবার বলা হচ্ছে ক্রোমিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করবে, আমি উপর থেকে নিচে আসবো, কুলিং মানে কি উপর থেকে নিচে আসবো, তাই তো? এই জন্য যখন আসবে ক্রোমিয়াম পিপিটি ফর্ম করবে। সো আমি এখানে 1850 গেলাম, অনেকক্ষণ ধরে লাগলাম, ক্রোমিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করার জন্য আমি সময় দিলাম। এরপরে আমাকে ফাস্ট কুলিং করতে হবে না স্লো কুলিং করতে হবে, বা অথবা ইট ডাজন্ট ম্যাটার, আমার যা খুশি তাই করব, ম্যাটার করে না। অন্য কেউ? আচ্ছা, যে ম্যাটার করে না কি বললে? রোল 20 বলছে ম্যাটার করে না। হ্যাঁ, ভেরি গুড। করশনের রেসপেক্টে কোনো ই নাই। আচ্ছা, করশনের রেসপেক্টে কোনো ম্যাটার করে না, তুমি কি তাই বলছো? জি স্যার। তার মানে আমি ফাস্ট কুল স্লো কুল করলে আর ক্রোমিয়াম কার্বাইড ফর্ম করবে না স্যার, কারণ কোবা সিবি মানে তো অলরেডি ফর্ম করে কলম্বিয়াম কার্বাইড ফর্ম করে গেছে। জি স্যার, সো ক্রোমিয়াম কার্বন নাই, ফ্রি কার্বন অনেক কম। আচ্ছা, স্লো কুল করলে করবে না, ফাস্ট কুল করলে তো করবেই না, তাই না? তাই তো, মানে করশন রেসপেক্টে কোনো প্রবলেম নেই, কোনো ব্যাপার নেই। কিন্তু আসলে আমি কোন অন্য সব উইথ রেসপেক্ট টু এভরি প্যারামিটার স্যার মেকানিক্যাল স্ট্রেস স্যার ডেভেলপ করে যদি ফাস্ট, সেই জন্য আমরা কোন কুলিং করব? ফাস্ট স্লো কুলিং করতে হবে, তাই তো? ভেরি গুড। আমি স্লো কুল করলেও আর ক্রোমিয়াম কার্বাইড ফর্ম করার কোনো পসিবিলিটি নাই। সো ইন করশন টার্মস ডাজন্ট ম্যাটার, আমি যেটাই করি না কেন। কিন্তু মেকানিক্যাল টার্ম, both considering both mechanical term and corrosion term, আমাকে স্লো কুল করতে হবে। সো আমাকে কি করতে হবে? সো রিমিডিটা হচ্ছে ওহিও স্টেট ইউনিভার্সিটি বললো যে তোমরা
ওই স্ট্রেস রিলিফটা এই জন্য যাবে না, কারণ হচ্ছে এটা স্ট্রেস রিলিফটা এটার মাঝখানে যাবে, মাঝখানে জোনের মাঝখানটা হচ্ছে ধরতে হয় সবসময় অ্যাভারেজ যেটা। এটা কম্পিউটার স্ট্রাকচার টু অ্যারাউন্ড 1950 ডিগ্রি ফারেনহাইট, মাঝখানে যাও। মাঝখানে গেলে কি হবে, যদি কোনো কারণে এই যে আপস ডাউন হলো, একটু ক্রোমিয়াম কার্বাইড যদি একটু পিপিটি ফর্ম করে থাকেও, সেটা যখন আমি এখানে যাবো সেটা আবার ডিজলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সলভ হয়ে যাচ্ছে। কিন্তু আর পিপিটি থাকার কথা না, যদি থাকেও সে আবার ডিজলভ হয়ে যাবে এবং কলাম্বিয়াম কার্বাইড পিপিটি ফর্ম করবে। ক্রোমিয়াম যদি একটু থাকেও তার 90 ডিগ্রি ইম্পর্টেন্ট। এরপরে ডাজন্ট ম্যাটার আর কি, যেটাকে বলে ক্লিয়ার হচ্ছে। এই চ্যাপ্টার এখানে শেষ। আমি পরের চ্যাপ্টারটা একটু শুরু করে দেই, অল্প সময় আছে আমাদের। আমাদের সিটি হবে এটা বলতে বলেন বুধবারে দিন যাও আউটসাইড ক্লাসে দিতে হবে, আউটসাইড ক্লাসে। আচ্ছা এখন থাক, এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো, তোমরা জানলে আগামী সপ্তাহে হবে। হ্যাঁ, আমি অল্প সময় আছে শুরু করে দেব। নেক্সট হচ্ছে ইন্টারগ্রাউন্ডাল কারেকশন শেষ। নেক্সট হচ্ছে সিলেক্টিভ লিচিং। সিলেক্টিভ লিচিং মানে লিচিং হবে কিন্তু সবগুলো না, অনেকগুলোর ভিতরে একটা বা দুইটা এরকম, দ্যাট ইজ কল্ড সিলেক্টিভ। আর লিচিং এটার আরেকটা নাম পার্টিং। লিচিং বোধহয় তোমরা পড়েছো অলরেডি, পড়ছো না? ওর ড্রেসিং এন্ড এক্সট্রাকটিভ মেটালার্জির ভিতরে একটা পার্ট হচ্ছে লিচিং, হাইড্রোমেটালার্জির একটা পার্ট হচ্ছে লিচিং। এনিওয়ে, লিচিং মানে হচ্ছে যে সরে যাওয়া, স্পেসিফিক দুই একটা জিনিস সরে যাওয়াটাকে সিলেক্টিভ লিচিং বলে। এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা না দিই, আমার আগামীকালকের ইয়েটা সেশনালটা লিচিং এর উপরে হবে, ওখানে আমি বিস্তারিত বলি। একটা বা দুইটা জিনিস সরে যাওয়া, পুরো জিনিসটা সরে যাওয়া না, দ্যাট ইজ কল্ড সিলেক্টিভ লিচিং। রিমুভাল অফ ওয়ান এলিমেন্ট, এই যে ওয়ান এলিমেন্ট ফ্রম অ্যান অ্যালয়। অ্যালয় মানে হচ্ছে মোর দ্যান ওয়ান এলিমেন্ট, তাই না? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, প্লাস অনেক কিছু থাকতে পারে, দ্যাট ইজ কল্ড অ্যালয়। এর থেকে কোন একটা এলিমেন্ট সরে যাবে, রিমুভাল অফ ওয়ান এলিমেন্ট ফ্রম অ্যান অ্যালয় বাই করেশন, করেশনের মাধ্যমে, দ্যাট ইজ কল্ড সিলেক্টিভ লিচিং। ওই যে সিলেক্টিভ একটা বা দুটো সরে যাবে। মোস্ট কমন যে এক্সাম্পল সেটাকে বলা হয় ডিজিঙ্কিফিকেশন। নামটা থেকে বোঝা যায়, কি বোঝা যায়? জিঙ্ক, ডি মানে হচ্ছে কমে যাওয়া, জিঙ্ক কমে যায়। সো জিঙ্ক রিমুভাল ফ্রম ব্রাশ, ব্রাশ থেকে জিঙ্ক সরে যাওয়া বা কমে যাওয়া। ব্রাশটা কি? কপার প্লাস জিঙ্ক, কপার প্লাস জিঙ্ক, এখান থেকে জিঙ্ক সরে যাওয়া। এই সরে যাওয়া বাই করেশনের মাধ্যমে, এই সরে যাওয়াটা নাম হচ্ছে সিলেক্টিভ লিচিং। এর আরো একটা নাম হচ্ছে পার্টিং। পার্টিং ইজ অ্যানাদার টার্ম, বাট সিলেক্টিভ ইজ প্রিফার্ড। কিন্তু এই নামটাই মোর অ্যাকসেপ্টেবল টার্ম, মোর জেনারেলি ইউজড। যেমন ইয়েলো ব্রাশ বলা হচ্ছে, ইয়েলো ব্রাশ আর রেড ব্রাশ, এই দুটোর পার্থক্য আমি বলি যে ব্রাশ মানে হচ্ছে কপার আর জিঙ্ক। কপারের কালার কি? কপার কালার আমরা কপারের তার দেখেছি রেডিশ বলি, তাই না? রেড কালার। আর জিঙ্কের কালার কি দেখেছো কেউ? জিঙ্ক এটা হোয়াইট আর গ্রে। জি স্যার। ঢেউটিন দেখেছো না তোমরা? ঢেউটিন দেখেছো? ঢেউটিন এর মানে কি? উপরে কি আছে? কি দেখছো? মাইলেজ স্কেল দেখছো না জিঙ্ক দেখছো? হোয়াইট আর গ্রে। শাইনি ফেস থাকে। ঢেউটিন দেখলে শাইনি থাকে। সো হোয়াইট আর গ্রে। যেটার ভিতরে কপার বেশি থাকে, সে 90-10,
9010 ব্রাস তার মানে 90 কপার, যেহেতু এটা কপার বেসড অ্যালয়, সো কপারটাকে বলা হয় এস। সো 9010 মানে হচ্ছে 90 কপার 10 জিঙ্ক। সো আর কালারটা ডমিনেটিং হবে কপারেরটা, কপারটা। সো দিস ইজ কল্ড রেড ব্রাস। রেড ব্রাস মানে দেখতে পুরো ব্রাসটা দেখতে রেডিশ হয়, তখন সেটা রেড ব্রাস। আর ধরো 60-40 জিঙ্কের পরিমাণ অনেক বেড়ে গেছে, সো রেডের পরিমাণটা অনেক কমে এসছে, এটা হোয়াইটের দিকে চলে কিছুটা, মানে পুরোপুরি হোয়াইট আসবে না, ওই যে ইয়েলোর দিকে চলে গেছে, রেডিশ ভাবটা কমে এসছে, সো এটাকে বলা হয় ইয়েলো। মানে যখন জিঙ্কের পার্সেন্টেজটা বেশি থাকে তখন সো কপারের ডমিনেটিং টেন্ডেন্সিটা কমে আসে, সো রেড কালারটা একটু ফেড হতে থাকে, তখন একটু ইয়েলো ভাব চলে আসে, এটাকে বলা হয় ইয়েলো ব্রাস। যখন কপারের পার্সেন্টেজটা বেশি থাকে, সো রেড কালারটা ডমিনেটিং থাকে, সো এটাকে বলা হয় রেড ব্রাস। এখানে 70-30, সো এটাকে ইয়েলো ব্রাস হচ্ছে, এটা মানে কপারের ডমিনেটিং লাল কালারটা কিছুটা ফেড হয়ে গেছে। এটাতে দেখা যায় জিঙ্ক বেশি পরিমাণ আছে, যেখানে জিঙ্ক, যেহেতু জিঙ্ক রিমুভাল হয়, অর্থাৎ জিঙ্ক যেখানে বেশি পরিমাণে থাকবে সেখানে এটা বেশি হবে। এটা এই ডিজিঙ্কিফিকেশনটা খালি চোখে অনেক সময় দেখা যায়, নেকেড আই। দ্য ডিজিঙ্কিফিকেশন অরিজিনাল ইয়েলো। এর মিনিংটা বোঝো কিনা? যে মিনিংটা হচ্ছে কি বলা হচ্ছে, যে ধরো এরকম একটা পার্ট, কি হচ্ছে ইয়েলো ব্রাস 70-30। এখন এই জায়গা থেকে এরকম একটা জায়গা থেকে জিঙ্কটা সরে গেল, সরে যে জিঙ্কের তাহলে এই জায়গায় কি হয়ে গেল, পার্সেন্টেজটা কি হয়ে গেল, এটা হয়ে যেতে পারে না। জিঙ্ক সরে যাওয়া মানে কপার বেড়ে যাও, 90-10 হয়ে যেতে পারে না, রিলেটিভ অ্যামাউন্ট। আরে কি পারে না, জিঙ্ক এখান থেকে সরে গেল, সো কপার বেড়ে গেল, সো এই জায়গাটা হয়ে গেল 90-10, আর এই জায়গাটা সরে গেল না, সো এই জায়গাটার কালার থাকলে হলো কি, এটা 70-30 হলো, 70-30 আনএফেক্টেড। সো তাহলে মোর রেডিশ কালার কোনটা হবে? 90-10। এইটা মানে যে জায়গাটা এফেক্টেড হলো, জিঙ্ক সরে গেল, সেটার ভাব চলে আসবে রেডিশ, মোর রেডিশ। আর এটা ইয়েলোইশ থেকে গেল, ইয়েলো ভাব থেকে গেল। সো এই যে কন্ট্রাস্টটা, কালারের দুটো কন্ট্রাস্ট থেকে আমি বুঝতে পারবো যে এই জায়গাটা এফেক্টেড হয়েছে, সেটা খালি চোখেই আমি দেখে বুঝতে পারবো। So readily observed with naked eye, খালি চোখে দেখতে পারবো, as the dezincified alloy assumes red or copper color, সে কপারের পার্সেন্টেজ বেড়ে যাবে। That contrast with the original yellow সঙ্গে the contrast. Two types of dezincification, একটা হচ্ছে ইউনিফর্ম আর লেয়ার টাইপ, আর একটা হচ্ছে লোকালাইজড। লোকালাইজড মানে হচ্ছে ওই এলাকা ভিত্তিক, আর একটা হচ্ছে ইউনিফর্ম, মানে ইউনিফর্মলি সেটা দেখা যাবে। এই পর্যন্ত থাকবে। তাহলে আমাদের ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে এই সিলেক্টিভ ব্লিচিং ইনক্লুডিং থাকবে। সিলেক্টিভ ব্লিচিং আগামী দিন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আমরা সিলেক্টিভ ব্লিচিং পর্যন্ত ক্লাস টেস্টের সিলেবাস, এবং যেটা আগামী বুধবারে নেব, এটা ক্লাস পিরিয়ডের বাইরে নেওয়া যায় কিনা আমি একটু চিন্তা করে দেখব। আর তোমরা আমাকে নেক্সট ক্লাসে ফিডব্যাক দেবে, ক্লাসের বাইরে নিলে কোন সময় নেবে। এই বুধবারের ক্লাসটা আমার যেহেতু অফ হচ্ছে, আমি আগামী বুধবারের ক্লাসটা নিতে চাই। এই জন্য ক্লাসের বাইরে ক্লাস নিতে পারলে আমি একটু এগিয়ে থাকতে পারবো। তোমাদের কাছে একটা ক্লাস আমার পাওনা আছে। একটা ক্লাস পাওনা আছে অলরেডি। এই সপ্তাহে একটা ক্লাস হারাবো, সেই জন্য আগামী ক্লাসটা আমার নিতে পারলে ভালো হবে। ওকে, রোল কল করছি। রোল নাম্বার 1। Yes, sir. Ask this, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. 3, 4, 5. 5 Sujan. Yes, sir. 6, 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 10. Mehdi Hassan. 11. Yes, sir. 12. 13. Yes, sir. 14. দিয়েছি। Yes, sir. 14.
15, 17 আছো? 20, Yes, sir. 21, Sir. 22, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. Yes, 27, sir. 28, Present, sir. Yes, sir. 39, 30, 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Saurabh Dadna. Yes, sir. 35. দিয়েছি Yes, sir. 37, 38, 39, Yes, sir. 40, Yes, sir. 41, 42, Yes, sir. Yes, sir. 43, Yes. 44, 45, 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, 50. Yes, sir. 15 series 22, 12 series 19. Yes, sir. আমি দুইজনকে অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি, একজন হচ্ছে রোল নম্বর 17 আচ্ছা কি রোল নম্বর 17 আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়ে দিলাম। তাহলে একজন অ্যাবসেন্ট রোল নম্বর 45, অল আর প্রেজেন্ট। আগামীকালকে সেশনাল ক্লাস 3টার সময় শুরু হবে। স্যার আমাদের ল্যাব রিপোর্ট গুলা কি অনলাইনে নিবেন তাহলে? না এখন না, আমরা লেটসি পেপারে এখন খুব লেখালেখি হচ্ছে, তাড়াতাড়ি খুলে দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান এক গ্রুপ বলছে, আরেক গ্রুপ বলছে না আর একটু দেরি করা হোক। লেটসি পরে দেখা যাবে, ঠিক আছে? Yes, sir. আগামীকালকে 3টার সময় সেশনাল ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।